বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামাতে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। একথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ফেব্রুয়ারিতেই ভোট হবে। রবিবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাথর লুট ঠেকানোর দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের নয়। জেলা প্রশাসনের যোগসাজশে বা নীরবতায় পাথর লুট হয়েছে। বিদেশের অনেক মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে। বাকিগুলো থেকেও সরাতে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবর আসে গণমাধ্যমে। ভোটের আগে এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা জানান, এ নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। ভোলাগঞ্জের পাথর লুটে সর্বদলীয় ঐক্য ও প্রশাসনের যোগসাজশ দেখছেন পরিবেশ উপদেষ্টা। তবে এর প্রতিবাদে গত কয়েকদিনে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখার উপর গুরুত্ব দেন তিনি। সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেশার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেই জন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। পাথর লুটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কেউ আর পাথর লুটের সাহস দেখাবে না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশকে মৌলবাদ বা চরমপন্থার অভয়ারণ্য করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা সম্ভব। বিকালে জাতীয় কবিতা পরিষদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের আয়োজনে এই সভায় বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের চিন্তা ভাবনা তুলে ধরেন কবি লেখকরা। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দেশে স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা চলছে। বিএনপি অবশ্যই এই ষড়যন্ত্র প্রতিহত করবে। দেশে যেন চরমপন্থার উত্থান না ঘটে এবং মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত না হয় সে বিষয়ে বিএনপি সতর্ক থাকবে। তারেক রহমান বলেন, দেশে জবাবদিহির পরিবেশ তৈরি করা জরুরি। জনগণই সব ক্ষমতার উৎস। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। মানুষের ভোটাধিকারের প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন। শতভাগ আবাসনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। তবে বেরিয়ে গেছেন উপাচার্য এবং উপ উপাচার্য। দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। পরে দাবি আদায়ে নানা স্লোগান দেন তারা। এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীদের একাংশ। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান নেয়ার ঘোষণা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে আসন বরাদ্দে মেধা যাচাই প্রক্রিয়া তাদের বিপাকে ফেলেছে। এতে বাড়তি ভাড়া দিয়ে শহরে থাকতে হচ্ছে তাদের। প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই এখানে হল পায় না এবং আমাদের বাইরের কটেজের যে ভাড়া শিক্ষার্থীদের জন্য তা অনেক বেশি, যা আমাদের আসলে এফোর্ড করা অসম্ভব। ইউনিভার্সিটির প্রায় 70% স্টুডেন্ট কটেজে থাকে। কটেজগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন লিজ নিয়ে আমাদেরকে যদি হল সিস্টেমে রাখার ব্যবস্থা করতো তাহলে ভালো হতো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, ঘণ্টাখানেক আগেও আপনার সাথে কথা হচ্ছিল, তখন যেটি জেনেছি যে উপাচার্য এবং উপ উপাচার্য দুজনই বের হয়ে গেছেন, কিন্তু প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা এই শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছেন। এখন সেখানকার পরিস্থিতি কেমন? সর্বশেষ যে পরিস্থিতি তাতে আমরা এখানকার অফিসার্স সমিতির যিনি সভাপতি তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে তা প্রায় 100-র উপরে কর্মকর্তা কর্মচারী কিন্তু এখনো প্রশাসনিক ভবনের বিভিন্ন কক্ষে তারা এখনো অবস্থান করতে বাধ্য হচ্ছেন। অনেকে গেটের পাশে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে যারা একটু অসুস্থ বয়স্ক তাদেরকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মানে অর্থাৎ বাসায় যেতে সহায়তা করছে বা তাদেরকে বাসায় যেতে দিচ্ছে, যাদের বিভিন্ন ওষুধ খাওয়ার বিষয় আছে সেই বিষয়গুলো শিক্ষার্থীরা বিবেচনা করছেন। তবে যেই অর্থাৎ এখানকার প্রশাসনিক ভবনে তালা বন্ধ করে যে কর্মসূচি সেটি কিন্তু এখনো চলছে এবং শিক্ষার্থীরা এখনো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে। দুপুর 2:30টায় মূলত এই কর্মসূচি অর্থাৎ এই তালা বন্ধ করার যে কর্মসূচিটি শুরু হয় এবং আমরা বিকেল 5:30টার দিকে দেখেছি যে ভিসি প্রভিসি এবং প্রক্রিয়াল বডির সদস্যরা তারা নিচে নেমে এসে এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলেন, কিন্তু শিক্ষার্থীরাও তাদের দাবি দাওয়া সেখানে পেশ করেছেন। কিন্তু এক পর্যায়ে ভিসি অনেকটা তাদের সাথে কোনো কথা না বলে, প্রভিসি কথা বলেছেন অবশ্য, ভিসি কথা না বলে এই স্থান ত্যাগ করেন। এরপর শিক্ষার্থীরা আবারও বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সেই প্রেক্ষাপটে এখনো শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা বলছেন যে এইভাবে শিক্ষার্থীদেরকে কোনো ধরনের আলোচনা ছাড়া বা আলোচনা করতে এসে এইভাবে ভিসি চলে যাওয়া এটি কোনোভাবেই সঠিক নয়, সঠিক মনে করছেন না তারা। পাশাপাশি যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এখানে আটকা পড়েছেন তাদের বিষয়টিও ভিসির মহোদয়ের বিবেচনা করা উচিত ছিল বলে তারা দাবি করছেন। এখানে দুপক্ষের সাথেই তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে, একটু শিক্ষার্থীদের পক্ষ থেকে কি বলা হচ্ছে? যারা এখন অবরুদ্ধ অবস্থায় আছেন কর্মকর্তা কর্মচারীরা, তারা তো আসলে সিদ্ধান্ত গ্রহণের কেউ নন, তাদেরকে জিম্মি করে কেন এই দাবি আদায়ের চেষ্টা করা হচ্ছে, এ বিষয়ে কি বলছেন শিক্ষার্থীরা? শিক্ষার্থীরা এই বিষয়ে আসলে পুরনো কথাই বলছেন, অর্থাৎ এখানে যেহেতু তারা এই প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন, এখনো রেজিস্টার ভেতরে আছে এবং বলছেন যে ভিসি যেহেতু পুরো বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, ভিসিকেই অর্থাৎ অভিভাবককে এসেই এই অর্থাৎ তার যে কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে এখান থেকে বের করানোর ব্যবস্থা করতে হবে, এই বিষয়টি তারা করছেন এবং ধাপে ধাপে বিভিন্ন জনের সাথে আলোচনা চলছে। আমরা এখন দেখছি যে এখানে শিক্ষার্থীদের সাথে অফিসার্স সমিতির যে কর্মকর্তারা আছেন বা কর্মচারীরা আছেন তারা এখানে অফিসার সমিতির সদস্যদের সাথে কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলছেন। হয়তো সেক্ষেত্রে একটি সমাধান হয়তো আসতে পারে, এরকম একটি বিষয় আছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলছে যে এই মুহূর্তে আসলে শতভাগ শিক্ষার্থীদের যে আবাসন ব্যবস্থা চালু করা এটা কঠিন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটি সরকারিভাবেই আসলে নিয়ম কানুনের মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে, সেজন্য এটি এই মুহূর্তে করা যাচ্ছে না। তারপর আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার রিকশা চালক আজিজুর রহমান জামিন পেয়েছেন। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলাম জামিন মঞ্জুর করেন। জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করলেও জামিন মঞ্জুর করে আদালত। এর আগে 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে কিসের ভিত্তিতে আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার। প্রেস উইং থেকে গণমাধ্যমে এই সংক্রান্ত বিবৃতি পাঠানো হয়েছে। নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা করেনি বিএনপি, জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকালে সিইসির সঙ্গে সাক্ষাতের পর এসব কথা জানান তিনি। সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি হয় তফসিলের পর। বিএনপির এই সিনিয়র নেতা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন কিছুটা চিন্তিত, এজন্য দলগুলোকে ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন নজরুল ইসলাম। তিনি আরও জানান, না ভোট ফেরানো নিয়ে কোনো মতামত দেয়নি তার দল। এছাড়া কোন ক্ষমতা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কথা বলেন রাজনীতিকরা, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে
যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। এখানে আসন ভাগাভাগির কোনো আলোচনা এখনো ফরমালি হয় নাই। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনে 1707টি আপত্তি জমা পড়েছে। বিকালে ইসির নির্বাচন পরিচালনা শাখার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। 83টি আসনের সীমানা পরিবর্তনে ওই আবেদনগুলো জমা পড়েছে। সবচেয়ে বেশি আপত্তি পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে 683টি, সবচেয়ে কম আবেদন পড়েছে রংপুর অঞ্চলে 7টি। গত 30 জুলাই 300টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে 6টি করা হয়, আর বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় 39টি আসনে। বগুড়া সদরের ঝোপগাড়ি এলাকার একটি ডোবা থেকে পরিত্যক্ত 6টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর রহমান, পরিত্যক্ত অবস্থায় 6টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ, সেগুলো সক্রিয় কিনা বা সেগুলো শনাক্ত করতে বা নিষ্ক্রিয় করতে কি ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে? দুপুর 12টার দিকে মূলত বাবার ছেলে যখন মাছ ধরছিলেন তখনই তাদের হাতে প্রথম একটি গ্রেনেড আসে, পরে ধীরে ধীরে একটার পর একটা এভাবে মোট 6টি গ্রেনেড বেরিয়ে এসেছে এবং সেগুলো এখন সেনা সদস্যদের হেফাজতে রয়েছে। সব মিলিয়ে আমরা যেটুকু তথ্য পেয়েছি এগুলো নিষ্ক্রিয় করবার জন্য সেনা বাহিনীর একটি বিশেষ দল এখানে এসেছে এবং তারা চেষ্টা করছেন এগুলোকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করবার জন্য। আপনাকে জানিয়ে রাখি যে এই যেসব গ্রেনেড আমরা এখানে দেখতে পেয়েছি দূর থেকে, সেগুলোর আকৃতি অনেকটা আর্চেস গ্রেনেডের মতো এবং এই ধরনের গ্রেনেড এর আগেও বগুড়ায় বিভিন্ন এলাকায় পাওয়া গেছে। সব মিলিয়ে আমার কাছে যে তথ্য রয়েছে 2017 সাল থেকে এই আজ পর্যন্ত বগুড়ার বিভিন্ন এলাকা থেকে মোট 20টির মতো এই একই ধরনের গ্রেনেড পাওয়া গেল এবং সেগুলো সবই পুরনো এবং অনুমান করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়কার। এর আগে আমরা বগুড়া শহরের জিলাদারপাড়া এলাকাতেও আমরা একই ধরনেরই গ্রেনেডের দেখতে পেয়েছি, সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্যরা নিষ্ক্রিয় করেছে। সেখানে আমরা তখন 6টি গ্রেনেড পেয়েছিলাম এবং একই ধরনেরই সেগুলো ছিল আজকে যেরকম ঠিক একই রকম। এর বাইরেও আমরা সোনাতলা এবং শিবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই ধরনের গ্রেনেড পাওয়ার তথ্য পেয়েছিলাম এবং সেগুলোকে পরে সেনা সদস্যরা বিস্ফোরক দলের সাহায্যে সেগুলোকে নিষ্ক্রিয় করে ফেলে এবং এ পর্যন্ত যতগুলো গ্রেনেড পাওয়া গেছে দেখতে সেগুলো অকার্যকর বা বলা যায় যে অক্ষম, তাদের যে বিস্ফোরণের ক্ষমতা সেটিকে অক্ষম হিসেবে দেখলে মনে হতো, কিন্তু বাস্তবে সেগুলো সক্রিয় ছিল এবং সেগুলো যখন বিস্ফোরণ ঘটানো হয় দূর থেকে আমরা শব্দ পেয়েছি এবং বেশ কিছু ধরনের বিশেষ নিরাপত্তা সত্ত্বেও বেশ দূর থেকে আমরা এই বিস্ফোরণের শব্দগুলো পেয়েছি। আর সব মিলিয়ে আজকে আমাদের কাছে যে তথ্য রয়েছে এই কি একটা খাল রয়েছে, যে খালটিকে কেন্দ্র করেই মূলত এখানকার লোকজন মাছ ধরার চেষ্টা করে বা এরকম বর্ষায় মাছ ধরা হয়। ঠিক এই ধরনেরই আরো বেশ কয়েকটি খালের মাথায় আমরা এই ধরনের গ্রেনেড উদ্ধারের ঘটনা দেখতে পেয়েছি এবং সেগুলো কোনোটি মাছ ধরবার সময় ছিল, কোনোটি মাটি খননের সময় ছিল এবং কোনোগুলো রাস্তায় পরিত্যক্ত অবস্থায় ছিল। সব মিলিয়ে আকৃতির দিক থেকে সবগুলো গ্রেনেডই আর্চেস গ্রেনেডের মতো। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান। 13 বছর আগে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে হত্যার মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 4 জনকে আমৃত্যু কারাদণ্ড এবং 1 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার 10ম বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কামরুল হাসান অরুণ, মাসুম মিন্টু, সাইদ ব্যাপারী, বকুল মিয়া এবং সাইদ মিজি। আমৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সাইদুল ফয়সাল এবং পেদা মাসুম। আর যাবজ্জীবন দণ্ড পেয়েছে রফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোয়াজ্জেম হোসেন বলেন, রায় ঘোষণার সময় 10 আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 2012 সালে মহাখালীতে নিজের বাসায় খুন হন অধ্যাপক নারায়ণ চন্দ্র। অস্থির হয়ে উঠেছে ডিমের বাজার। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম কিনতে গুনতে হচ্ছে 150 টাকার বেশি। টিসিবির হিসাবে গেল 1 সপ্তাহে দাম বেড়েছে 12% পর্যন্ত। চড়া দামে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি, লোকসানে পড়ে অনেক খামার বন্ধ হওয়ায় সরবরাহ সংকটে ডিমের দাম বাড়ছে।
সস্তা আমিষ হিসেবে পরিচিত ডিম এখন আর সস্তায় মিলছে না। প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 150 টাকার বেশি দামে। বিক্রেতারা বলছেন 10 দিনের ব্যবধানে ডিমের দাম ডজনে 20 টাকা বেড়েছে। মাছ ও সবজির দাম বেড়ে যাওয়ায় স্বল্প আয়ের মানুষ ডিমের প্রতি বেশি ঝুঁকছেন। এতে বাজারে ডিমের চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ছে বলে দাবি বিক্রেতাদের। ছোট কোম্পানিগুলো বিলুপ্ত হয়ে যাওয়াতে একটা কম্পিটিশনও থাকে না, দামটা ঠিকভাবে পাওয়া যায়। গভর্নমেন্ট যদি যে এইরকম ভাবে যে একটু যে না দেয়, ফোকাসিং না করে বাজারের উপরে, তাদের যে ভিজিলেন্স না থাকে, তাহলে স্বাভাবিক কারণে এটা হবেই। ডিম উৎপাদক সমিতির দাবি, অতি গরমে মুরগি মরে যাওয়ায় লোকসানে অনেক খামার বন্ধ হয়ে গেছে। এতে মুরগির সংখ্যা কমেছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ডিমের উৎপাদন কমেছে প্রায় 20%। এই গরমে ডিমের প্রোডাকশন কমে গেছে, আর ছোটোখাটো কিছু খামার আগের থেকে বন্ধ হয়ে গেছে। এইসব কারণে দাম তো বাড়তে পারে, কী করবে, আর সব জিনিসের দামও তো বাড়া। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে দৈনিক ডিমের উৎপাদন 4.5 থেকে 5 কোটি পিস। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 দশক বিরতির পর আবারও ফিরছে নতুন কুড়ি। দেশের 19টি অঞ্চলে চলছে প্রাথমিক বাছাই। এরপর বিভাগীয় পর্যায় থেকে বিজয়ীরা অংশ নেবে ঢাকায় চূড়ান্ত পর্বে। দুপুরে রাজধানীর রামপুরায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 16 বছর ধরে দেশে একদলীয় সাংস্কৃতিক আগ্রাসন ছিল। এবার সব শ্রেণীর অংশগ্রহণ চান তারা। বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি শুধুমাত্র একটি অনুষ্ঠানই নয়, বরং সাংস্কৃতিক আন্দোলনের অংশ। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে এসেছে নামকরা অনেক শিল্পী। 1966 সালে প্রথম শুরু হয় নতুন কুড়ি। মাঝখানে বিরতির পর 1976 সালে আবারও শুরু হয়। একটানা 2005 সাল পর্যন্ত চলার পর আবার বন্ধ। দীর্ঘ অপেক্ষার অবসান এবার আবার বিটিভিতে ফিরছে নতুন কুড়ি। সূচনা সঙ্গীতে কিছুটা পরিবর্তন এলেও মূল প্রতিযোগিতা থাকছে আগের মতোই। রবীন্দ্র, নজরুল সঙ্গীত, অভিনয়, আবৃত্তি সহ 9টি শ্রেণীতে হবে প্রতিযোগিতা। আমরা আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি। বয়সসীমা 6 থেকে 15 বছর পর্যন্ত। স্বচ্ছতার মাধ্যমে প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়াই লক্ষ্য, জানান তথ্য উপদেষ্টা। যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কিশোর তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা আসলে দেশকে গড়ার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন। বিভাগীয় বাছাই শেষে ঢাকায় হবে ফাইনাল পর্ব 2 থেকে 6 নভেম্বরের মধ্যে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।